আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটিক বাংলার সাথেই আছো। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমাদের এসএসসি 2025। তো এসএসসি 2025 এর জন্য তোমরা কবিটিক বাংলার সাথে যারা আছো, ইনশাল্লাহ পরীক্ষা শেষ পর্যন্ত থাকবে। আশা করি হাতে A+ নিয়ে বাসা যেতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রসায়ন 2 এর পর্যায় সারণী। ফার্স্ট ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 1। তো পর্যায় সারণীর ক্লাস নাম্বার 1 এ আমরা কোন কোন টপিকগুলো শিখবো সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে 1 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণী কি, আসলে পর্যায় সারণী কি। তারপর হচ্ছে পর্যায় সারণীর পটভূমি কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি। তাছাড়া আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তারপর আমরা যেটা দেখবো লাস্ট, বিশেষ গ্রুপ। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায় সারণীটা তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়েছো অথবা কোর্সটা কিনেছো, তোমাদের জন্য আজকে বলছি পর্যায় সারণীটা হচ্ছে আমাদের যে মূল রসায়ন বইটা আছে, ওই রসায়ন বইটা হচ্ছে, তুমি রসায়ন বইটা একটু কালারটা দেখে নাও, আমি তোমার কালারটা দেখাই দিচ্ছি। রসায়ন বই, এই বইটা হচ্ছে রসায়ন। এই রসায়ন বইটার যেই চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর ফার্স্ট, মানে আমাদের শুরু হয়েছে 10ম শ্রেণীতে শুরু হয়েছে পর্যায় সারণী দিয়ে। তো পর্যায় সারণীতে আমি 2টা ক্লাসে ভাগ করেছি, পুরো চ্যাপ্টারটা 2টা ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ। তো আজকের প্রথম ক্লাসে আমি 1 থেকে এই 5টা টপিক দেখাবো, যে 5টা টপিক শিখলে তুমি খুব ভালো একটা প্রিপারেশন দিতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, অতিরিক্ত কথা না বলে মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো, পর্যায় সারণী কি আসলে। আমাদের অধ্যায়টার নামই হচ্ছে পর্যায় সারণী, তাই না? তো এই পর্যায় সারণীতে আসলে কি, তোমরা যখন ক্লাস 9 এ ছিলে কিছু পদার্থের, মৌলিক পদার্থের নাম শিখেছিলে অথবা মৌলের নাম শিখেছিলে, সেটা কি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মনে আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এগুলো কি মনে আছে? এই কথাগুলো শুনলে তো মনে পড়ার কথা, যেহেতু কিছুদিন আগে তোমরা 9 এর পরীক্ষাটা শেষ করছিলা। 9 এ যে পরীক্ষা অধ্যায় 3টা ছিল, এই রসায়ন সাবজেক্টেরই হচ্ছে, রসায়ন সাবজেক্টটার যে 3 নম্বর অধ্যায়টা ছিল, সেখানে কিন্তু তোমরা ইলেকট্রন বিন্যাস শিখেছিলে। সেই ইলেকট্রন বিন্যাস শেখার জন্য তোমাদের কিন্তু মৌলের নাম মুখস্থ করতে হয়েছিল। তো আজকে তোমাদের মৌলের নাম মুখস্থ দিব টোটাল 40টা। পর্যায় সারণী বইটা তোমরা বের করে দেখো, একটা ছক আছে, এই ছকে 1 থেকে 40 পর্যন্ত মৌলের নাম মুখস্থ করবে। সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা অনুসারে, পারমাণবিক সংখ্যা অনুসারে করবে। 1 থেকে 40টা মৌলের নাম খুব দ্রুত তোমরা মুখস্থ করে নেবে, না হলে পরবর্তী যে ক্লাসে তুমি করতে চাবে, এই মৌলের অবস্থান নির্ণয় করার জন্যই তোমার ওই মৌলগুলোর প্রোটন সংখ্যা জানতে হবে, ইলেকট্রন সংখ্যা জানতে হবে। আমরা যখন মৌলের অবস্থান নির্ণয় শিখবো, আলোচনা করবো, তখন দেখলেই বুঝতে পারবো যে আমাদের কি লাগতেছে। শিক্ষার্থীবৃন্দ, তো পর্যায় সারণী আসলে কি সেটা যদি আলোচনা করতে চাই, যে পর্যায় সারণী, এই যে আমি যে মৌলগুলোর নাম বললাম, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে নামগুলো আমি বলতেছি, এই নামগুলোকে বিজ্ঞানীরা একটা ছকে লিপিবদ্ধ করছে এবং সেই ছকটার কিছু বিশেষায়িত আছে, গ্রুপ আছে, পর্যায় আছে এবং এক একটা গ্রুপের এক একটা বৈশিষ্ট্য আছে। তার মানে এই পর্যন্ত যে 118টা মৌল আবিষ্কৃত হলো, এই 118টা মৌলকে নিয়ে একটি সারণী তৈরি করা হয়েছে, একটা ছক তৈরি করা হয়েছে। সেই ছকটার নামই হচ্ছে পর্যায় সারণী। শিক্ষার্থীবৃন্দ, তো পর্যায় সারণী হচ্ছে এটাই। এখন আমরা যদি পর্যায় সারণীর পটভূমি জানতে চাই, আসলে যে 1 থেকে 18 পর্যন্ত, 118 পর্যন্ত যে মৌল আবিষ্কৃত হয়েছে, সেই 118টা মৌল কি একজন আবিষ্কার করছে? একদিনে আবিষ্কার হয়েছে? একই জায়গায় আবিষ্কার হয়েছে? না, একজন আবিষ্কার করে নাই, এক জায়গাতেই আবিষ্কার হয় নাই এবং একদিনে কিন্তু হয় নাই। এই যে মৌলগুলো অনেক দিন ধরে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে 118টা মৌল আবিষ্কার করলো, আজ পর্যন্ত সেই প্রথম থেকে শুরু করে এই যে পটভূমি, এই যে কে কে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো, এটার আলোচনাই কিন্তু পর্যায় সারণীর পটভূমি, এটা ব্যাকগ্রাউন্ড। শিক্ষার্থীবৃন্দ, পর্যায় সারণীর পটভূমি যদি আমি পড়তে যাই, তোমাদেরকে জানাতে চাই, পর্যায় সারণী তোমাদের
মূল বইয়ের যে পেজ নাম্বার 61 সেখানে যে দেখবে পর্যায় সারণী বা ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক্যাল টেবিল। এই পিরিয়ডিক টেবিল তোমার হচ্ছে পর্যায় সারণীর মোট পটভূমির যেই পটভূমিগুলো দেওয়া আছে সেখানে কয়েকটা তথ্য দেওয়া আছে। যেমন 1789 সালে ল্যাভোইসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলের ধাতু এবং অধাতুতে ভাগ করেছেন। তাই ল্যাভোইসিয়ে 1789 সালে মৌলসমূহকে ধাতু অধাতুতে কি করেছে? ভাগ করেছে। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবে রায়নার লক্ষ্য করলেন 3টি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে এবং তাদের সেই ভর অনুযায়ী 3টি করে মৌল সাজালে প্রথম ও তৃতীয় মৌলের মোট ভরের অর্ধেক মানে গড় মাঝখানের মৌলটার সমান হয়ে যাবে। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। এরপর 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর জন নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেছিলেন। সেটা হচ্ছে বলেছেন যে ভর অনুসারে যদি সাজায় এক থেকে পরবর্তী 8টা মৌলে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের মিল থাকবে। এটা হলো অষ্টক সূত্র। তাহলে আমরা সূত্র পাইলাম কয়টা? দুইটা। একটা হচ্ছে ত্রয়ী সূত্র, ডোবে রায়নার দিয়েছেন 1829 সালে, আর একটা দিয়েছেন হচ্ছে জন নিউল্যান্ড অষ্টক সূত্র 1864 সালে। 1869 সালে যাকে আমরা পররাসায়নিক জনক বলে থাকি সেটা হচ্ছে মেন্ডেলিফ। এই গেগর জোহান মেন্ডেলিফ, এই মেন্ডেলিফ হচ্ছে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী। তিনি পর্যায়ে তার সেই সময় পর্যন্ত যত মৌল আবিষ্কার হয়েছিল এই মৌলগুলোকে একটি সারণীতে সে বিভক্ত করেছেন, মানে একটা পর্যায় সারণীর ছক সে একটা লিপিবদ্ধ করেছিলেন। এজন্য তাকে পররাসায়নিক জনক বলা হয়েছে এবং তিনি সবচেয়ে বেশি পরিমাণ মৌল আবিষ্কার করার ক্ষেত্রে কাজ করেছেন। আচ্ছা, তার সেই সূত্রটা ছিল হচ্ছে এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটাই হচ্ছে পররাসায়নিক পর্যায় সূত্র। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কার হলো সেই মৌলগুলো নিয়ে আলোচনা করলাম। কে কত সালে আবিষ্কার করছে, কে সূত্র প্রদান করছে, যা বললাম এগুলোই হচ্ছে পররাসায়নিক পটভূমি। তাহলে তুমি বইটা বের করবা, 61 পেজের যে পটভূমিটা আছে সেটা পড়বা। পড়ার পর কি করবে? মূল পররাসায়নিক চলে যাবে। এটা হচ্ছে পর্যায় সারণী যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটায় তুমি 1 থেকে 40টা মৌল নাম মুখস্থ করবা। কি অনুসারে? পারমাণবিক সংখ্যা অনুসারে। কিভাবে পড়বে? পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 3 লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 4 বেরিলিয়াম। এভাবে তুমি কিন্তু মুখস্থ করে নিবে। ওকে, এরপর আমি চলে যাচ্ছি যে বিষয়টা হচ্ছে পররাসায়নিক বৈশিষ্ট্য। আমি এখানে লিখি নাই, কিন্তু তুমি যখন পেজ নাম্বার চলে যাবে 65 বা 65-র আগে, তখন দেখবে পররাসায়নিক বৈশিষ্ট্য আছে। শিক্ষার্থীবৃন্দ, পররাসায়নিক বৈশিষ্ট্যটা এত সহজ, এত সোজা, মুখস্থ করার কিছুই নাই। তুমি যে পররাসায়নিকটা দেখতে পাচ্ছ এখানে, এই পররাসায়নিকটা টোটাল এদিকে গ্রুপ আছে, মানে এদিকে ঘর আছে, উপর থেকে নিচে ঘর আছে, দেখো 18টা। এই উপর থেকে নিচে যে ঘরগুলো তুমি দেখতে পাচ্ছ, এই 18টাকে ঘর এক একটা গ্রুপ। প্রথম ঘরটা 1 নম্বর গ্রুপ, দ্বিতীয় ঘরটা 2 নম্বর গ্রুপ, তৃতীয় ঘরটা 3 নম্বর গ্রুপ। বুঝতে পেরেছো? তার মানে উপর থেকে নিচের দিকে যে ঘর সেগুলোকে বলা হয় গ্রুপ, এবং এই বরাবর বাম থেকে ডান দিকে তুমি ঘর দেখতে পাচ্ছ না, এই ঘরগুলোকে বলা হয় পর্যায়। তাহলে গুণে দেখো, পর্যায় টোটাল আছে তোমার 7টা এবং গ্রুপ আছে টোটাল 18টা। তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে 7টা পর্যায় এবং গ্রুপ আছে 18টা। তারপর তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার যেই পররাসায়নিক তুমি যেটা দেখলা, এই গ্রুপে তুমি দেখতে পারো প্রথম যে পর্যায়ে আছে, এই পাশে একটা মৌল হাইড্রোজেন, ও পাশে একটা মৌল দেখো হিলিয়াম রয়েছে। সেই ক্ষেত্রে প্রথম পর্যায়ে কিন্তু মৌল আছে 2টা। এই তোমার বইতে দেখো লেখা আছে প্রথম পর্যায়ে মৌল আছে 2টা, এবং পর্যায়ে 3 মৌল আছে 4টি করে, হ্যাঁ 8টি করে। তারপর আমরা দেখতে পারবো 5 এবং 4 এবং 5 মৌল আছে 18টি করে, এবং 6 এবং 7 মৌল আছে 32টা করে। এই যে কয়টা গ্রুপ, কয়টা পর্যায়, কোন গ্রুপে কয়টা মৌল আছে, সেই সংখ্যা, সেই তথ্যগুলো হচ্ছে পররাসায়নিক বৈশিষ্ট্য। ওকে, তো পররাসায়নিক বৈশিষ্ট্য তুমি একটু পড়বা। পররাসায়নিক বৈশিষ্ট্য পরে যদি আমরা দেখতে চাই যে পররাসায়নিকের মূল ভিত্তিটা আসলে কি, এটা আমি তোমাদের একটু দেখাবো। পররাসায়নিক মূল ভিত্তি, শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন বিন্যাস। পররাসায়নিক মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো একটু খেয়াল করবে, পররাসায়নিক মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন হয়েছে? কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোন মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। এখন বলো, এই যে 118টা তোমরা ঘর দেখলা, 118টা ঘরে
এক একটা ঘরে কিন্তু একটা করে মৌলই অবস্থিত। সেই ক্ষেত্রে এক একটা ঘরে যদি একটা করে মৌল অবস্থিত হয়, তাহলে এই এক একটা মৌলের বৈশিষ্ট্য যদি তুমি জানতে চাও আলাদা করে, মনে করো একটা মৌলের 7টা করে বৈশিষ্ট্য আছে, তাহলে টোটাল 118টা মৌলের যদি এক একটা মৌলের 7টা করে বৈশিষ্ট্য থাকে, কতগুলো বৈশিষ্ট্য, এতগুলো বৈশিষ্ট্য কি একটা মানুষের পক্ষে মনে রাখা আসলেই কি সম্ভব? একটু কষ্টসাধ্য। সেই জন্য আমরা যদি দেখি এই যে পর্যায় এবং গ্রুপ, এই পর্যায় এবং গ্রুপ ভিত্তিক কিছু বৈশিষ্ট্য কিছু রয়েছে, রাসায়নিক এবং ভৌত ধর্ম কিছু রয়েছে মৌলের। যেমন 1 নম্বর গ্রুপের একটা ধর্ম আছে, 2 নম্বর গ্রুপের একটি ধর্ম আছে, 1 নম্বর পর্যায়ে একটি ধর্ম আছে। তাহলে আমরা যদি 1 নম্বর গ্রুপটা মনে রাখতে পারি যে 1 নম্বরের গ্রুপে কয়টা মৌল আছে, প্রত্যেকটা মৌল একই রকম ধর্ম প্রদর্শন করে, তাহলে কিন্তু আমাদের একটা গ্রুপে যদি 7টা মৌল থাকে, তাহলে 7টা মৌল সম্পর্কে কিন্তু আমাদের একটা মৌল জানতে পারলে 7টা মৌল সম্পর্কে জানা হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের পরিসংখ্যানের একটা সুবিধাও, কিন্তু এটা একটা বিষয়, বড় বিষয়। তো এখন যদি আমি ওই মৌলটা কোন গ্রুপে বা কোন পর্যায়ে আছে সেটা জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই মৌলের অবস্থান নির্ণয় করতে হবে। মানে মৌলটা পর্যায় সারণীতে কত নম্বর ঘরে রয়েছে, কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে আছে সেটা কিন্তু আগে নির্ণয় করতে হবে, তারপরে সেই মৌল সম্পর্কে তুমি ধারণা নিতে পারবা। তার মানে একটা মৌলের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার জন্য কিন্তু ওই মৌলটা কোন ঘরে অবস্থিত সেটা তোমাকে জানতে হবে। ওই ঘরটা নির্ণয় করতে হলে কিন্তু তোমার মৌলের অবস্থান নির্ণয় করা শিখতে হবে। আর মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে ইলেকট্রন বিন্যাস ছাড়া মৌলের অবস্থান নির্ণয় করা সম্ভব না। যার কারণে বলা হয়েছে পরিসংখ্যানের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি কোন মৌল ইলেকট্রন ছাড়ে, কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন ছাড়ে তারা হচ্ছে ধাতু, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। এই ধর্মটাও কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে পারি। দেখেন একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি, প্রথম বিষয়টা যে ইলেকট্রন ছাড়ে এবং ইলেকট্রন গ্রহণ করে, ধাতু এবং অধাতু, এটা আমরা একটু পরে আলোচনায় আসবো। কিন্তু একটু বিষয় দেখো, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ, একটি ইলেকট্রন ত্যাগ করে করে হয় সোডিয়াম প্লাস। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আবার ক্লোরিন, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে হয় ক্লোরিন মাইনাস। তাহলে এই যে ইলেকট্রনটা কে গ্রহণ করলো কে ছেড়ে দিল, এই বিষয়টা কিন্তু আমি কোথা থেকে দেখতে পাচ্ছি? এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু আমি জানতে পাচ্ছি। যার কারণে ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে মৌলের অবস্থান পরসায়নের মূল ভিত্তি। ওকে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরসায়নের মূল ভিত্তি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যেটা চলে যাব সেটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়, যেটা তোমাকে শিখতে হবে। তুমি নড়ে চড়ে বসতে পারো, যে ইলেকট্রন বিন্যাস না শিখলে এখান থেকে তুমি একটি সৃজনশীল অ্যান্সার করতে পারবা না। ইলেকট্রন বিন্যাস যদি তুমি না শেখো অনেক কিছু অ্যান্সার করতে পারবে না, পরসায়নিতে তুমি কিছুই করতে পারবে না। অথবা মৌলের অবস্থান নির্ণয় যদি না করতে পারো তাহলে অনেক প্রশ্নই, মানে এক কথায় এই অধ্যায় থেকে যে দুটো সৃজনশীল আসবে সেই দুটো সৃজনশীল তুমি কিন্তু অ্যান্সার করতে পারতেছো না, তার মানে একটা প্রশ্ন তোমার মিস হয়ে যাবে। তার মানে এটাকে তোমাকে শিখতে হবে। এজন্য আমি এখন যে ক্লাসটা, এখন যে টপিকটা শিখাবো, এই টপিকটা তোমাকে কিন্তু 100% সঠিকভাবে মনোযোগ সহকারে শিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, মৌলের অবস্থান নির্ণয় মানে হচ্ছে একটা মৌল কোন গ্রুপে কোন পর্যায়ে আছে। একটা মৌল কিন্তু মাত্র একটা ঘরে থাকতে পারে, দুইটা ঘরে থাকতে পারে না। আর একটা ঘরের জন্য একটু খেয়াল করে দেখো, এগুলো যদি এরকম আমাদের পরসায়নী হতো, একটু ভালো করে খেয়াল করো, এটা মনে কর পরসায়নী, এইটা আমরা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ। আর এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, 2 নম্বর, 3 নম্বর পর্যায়। তো এখানে মনে করলাম আমাদের অ্যালুমিনিয়ামটা আছে এই ঘরে, মনে করছে এটা। তাহলে এই গ্রুপের এই ঘরের জন্য দেখো 2 নম্বর গ্রুপ এবং হচ্ছে 2 নম্বর পর্যায়ে এই গ্রুপ, এই ঘরে কিন্তু আর কোনো মৌল থাকতে পারবে না। আর অ্যালুমিনিয়াম কিন্তু এই 2 নম্বর গ্রুপ, 2 নম্বর পর্যায়ের জন্য নির্দিষ্ট। বুঝতে পারছো? তার মানে এই যে আমি এখন বলবো কিভাবে যে অ্যালুমিনিয়াম 2 নম্বর গ্রুপে এবং 2 নম্বর পর্যায়ে অবস্থিত, এই কথাটা বলার জন্যই অবস্থান নির্ণয় শিখতে হবে। একটু মনোযোগ দিবে, হ্যাঁ। অবস্থান নির্ণয় করার জন্য কয়েকটা রুলস রয়েছে, এই রুলস গুলো তোমাকে সুন্দর করে শিখতে হবে, হ্যাঁ, এই রুলস গুলো সুন্দর করে শিখতে হবে। তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পর্যায় নির্ণয়। এটা তুমি একটু খেয়াল করে রাখো, পর্যায় নির্ণয়। প্রথম তোমাকে এটা শিখতে হবে, পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় করার জন্য জাস্ট
একটা নিয়ম শিখলেই হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ যে স্তর ইলেকট্রন থাকবে সেই স্তর সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ যে স্তর থাকবে, স্তর ইলেকট্রন যাবে, সেই স্তর সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। যেমন দেখো আমি তোমাকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। মনে করো আমি এখানে লিখলাম হচ্ছে লিথিয়াম, অ্যালাইতে হয় লিথিয়াম, লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 3, তার মানে ইলেকট্রন সংখ্যাও 3। কেন 3? কারণ স্বাভাবিক অবস্থায় যে কোনো মৌলের যে কটা প্রোটন থাকে ঠিক সে কটাই ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে প্রথমেই এই 1s অরবিটালটা নিতে হবে। 1s অরবিটাল ইলেকট্রন থাকে 2টা এবং 2s এ ইলেকট্রন থাকে একটা। দেখো এটা কিন্তু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 ts1, s অরবিটাল ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা, কিন্তু লিথিয়ামের আছে কয়টা? হাতে 3টা, এজন্য s এ দিছি 2টা আর s এ আছে পরবর্তীতে একটা। এখন দেখো এই যে একটা ইলেকট্রন কোন অরবিটে কোন স্তরে গেল, এই যে এই s এর সামনে যে 2 আছে না, এই 2টা হচ্ছে স্তর সংখ্যা, এখানে স্তর সংখ্যা 1, তার মানে এই s টা 1 নম্বর স্তর আছে আর এই s টা 2 নম্বর স্তর আছে। তাহলে একটু বিষয় চিন্তা করো তো, পর্যায় সংখ্যা নির্ণয় হচ্ছে আমরা কি লিখব, যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন, ই মানে ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যায় হচ্ছে পর্যায় সংখ্যা। মনে থাকবে, সর্বশেষ ইলেকট্রনই হচ্ছে পর্যায় সংখ্যা। সর্বশেষ ইলেকট্রন সংখ্যায় হচ্ছে 6, সর্বশেষ ইলেকট্রন যে স্তরে যাবে, এটা একটু মিস্টেক হলো, সর্বশেষ আবার একটু লিখে দিচ্ছি, সর্বশেষ ইলেকট্রন, অথবা আমরা লিখতে পারি সর্বশেষ স্তর সংখ্যা, সর্বশেষ স্তর সংখ্যায় পর্যায় সংখ্যা। ওকে, সর্বশেষ স্তর সংখ্যায় হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে সর্বশেষ স্তর সংখ্যা কি? যেমন সর্বশেষ স্তরটা আমাদের কিন্তু 2 নম্বর, এজন্য লিথিয়াম আছে 2 নম্বর পর্যায়ে। ওকে, লিথিয়াম আছে 2 নম্বর পর্যায়ে। এরপর যদি তুমি আরেকটা দেখো, অ্যালুমিনিয়াম কথা চিন্তা করো, অ্যালুমিনিয়াম 3 13 13, ইলেকট্রন বিন্যাস করলে আমাদের হবে 1s2 2s2 2p6 3s। দেখো ইলেকট্রন আমাদের আছে কয়টা? 13টা। 1s2 2s2 10টা চলে গেল, 6টা চলে গেল, 4টা চলে গেল, 4 আর 2p তে 6টা, টোটাল 10টা চলে গেল। তাহলে এখানে আছে আর 2টা, করা গেল 12টা। তাহলে আমাদের থাকবে হচ্ছে 3p1। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ স্তর সংখ্যা দেখো 3 না, এটাও 3 এটাও 3, তার মানে এর পর্যায় সংখ্যা হচ্ছে, অ্যালুমিনিয়ামের পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা তুমি লিখতে পারবা কত? 3, আর এর পর্যায় সংখ্যা হচ্ছে 2। এই একটা নিয়মই হচ্ছে যে কোনো মৌলের তুমি পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারবা। দেখো তুমি এখন তোমার বইয়ের মূল বইটার কাছে চলে যাও, মূল বইটার কাছে যে দেখো তোমার যে অ্যালুমিনিয়াম এবং লিথিয়াম আছে, লিথিয়ামের পর্যায় সংখ্যা 2 আছে এবং অ্যালুমিনিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত আছে। আমরা কিন্তু এখনো গ্রুপ নির্ণয় করাটা শিখি নাই। গ্রুপ নির্ণয়ের কয়েকটা রুলস রয়েছে। এই গ্রুপ নির্ণয়ের রুলসটা শেখার জন্য তোমাকে কিন্তু খুব মনোযোগ দিতে হবে, কারণ পর্যায় সংখ্যা নির্ণয় করা একেবারে সহজ। পর্যায় সংখ্যাটা জাস্ট একটা রুলসের ভিতরে আমরা শেষ করতে পারছি, কিন্তু গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের টোটাল কয়েকটা নিয়ম শিখতে হবে। শিক্ষার্থী কিন্তু এই লেখাটা তুমি খাতা লিখে নিবা যে পর্যায় সংখ্যা নির্ণয় সর্বশেষ স্তর সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা, এই দুটা নিয়ম তুমি মনে রাখবে। হ্যাঁ, এবার আমরা চলে যাব হচ্ছে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে। একটু খেয়াল করবে, গ্রুপ সংখ্যা যদি চলে যায়, আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ে যাচ্ছি, যদি একটু খেয়াল করো। গ্রুপ সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয়ের রুলস নাম্বার 1, মানে নিয়ম 1, নিয়ম 1 মানে একটা রুলস। দেখো যদি এমন হয় সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে যায়, সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে যায়, তাহলে সেই ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। আবারও বলছি, সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে যায়, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে, মানে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। যেমন একটু খেয়াল করে দেখো, আমরা কিছুক্ষণ আগে লিথিয়াম এটা লিখছিলাম, আবার দেখো গ্রুপ 1 এ আমরা লিখতেছি। আচ্ছা আর একটু লিখে রাখি,
s অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা। যেমন লিথিয়াম যদি 3 হয় তুমি ইলেকট্রন বিন্যাস করবে 1s2 2s1। দেখো লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তর কি 2, আমরা এর আগে দেখছি 2 নম্বর তার পর্যায় সংখ্যা, কিন্তু সর্বশেষ s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন, এজন্য সে 1 নম্বর গ্রুপে অবস্থিত। তার মানে লিথিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 1। লিথিয়ামের গ্রুপ সংখ্যা কত? 1। ওকে, এটা হচ্ছে একটা রুলস যে s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। রুলস নাম্বার 2 একটু খেয়াল করো, নিয়ম নাম্বার 2 একটু খেয়াল করবে যে যদি ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন s ও p অরবিটালে যায়, তাহলে s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। ওকে, গ্রুপ নির্ণয় করতে হবে। কি বলছি দেখো, যে যদি ইলেকট্রন s ও p অরবিটালে চলে যায় একটা স্তরে, সেই s এবং p অরবিটালের ইলেকট্রন, ই মানে ইলেকট্রন, আবারও বলছি একটু মনে রাখবা, সংক্ষেপে লিখছি, ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে, যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। যেমন দেখো অ্যালুমিনিয়াম, একটু খেয়াল করো অ্যালুমিনিয়াম, আচ্ছা একটু যদি খেয়াল করো, আমরা অ্যালুমিনিয়ামটা লিখছি Al13, প্রথম স্তরে 2টা, পরের স্তরে 2টা, মানে 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে সর্বশেষ যে স্তর, কয় নম্বর স্তর? এটা 3 নম্বর না, এটাও 3s, এটা হচ্ছে 3p। তাহলে এই 3 নম্বর স্তরে s ও p, s এ আছে হচ্ছে 2টা ইলেকট্রন আর p তে আছে কয়টা? 1টা ইলেকট্রন। তাহলে 2 প্লাস 1 যোগ করলাম, তার সাথে আরো যোগ করতে হবে 10 যোগ করলে কত হবে দেখো, 2 আর 1 3, 3 আর 10 কত? 13। এটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ওকে, গ্রুপ সংখ্যা। তাহলে আমরা একটা 2 নম্বর রুলস কি বুঝলাম, যে যদি সর্বশেষ ইলেকট্রন s এবং p অরবিটালে যায়, s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে, যোগ করলে কি হবে? সেটা হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় হবে। এরপরে আরেকটা রুলস আছে, 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসটা হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়, এদিকে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, আমি মুছে দিলাম। ইলেকট্রন বিন্যাসটা যদি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম আবার কি একটু খেয়াল করো। 1 এবং 2 নম্বর রুলসটা তোমরা খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করবে, এটা মাথায় রেখো। আচ্ছা একটু খেয়াল করো, 3 নম্বর নিয়ম হচ্ছে নিয়ম নম্বর 3, ইলেকট্রন যদি ব্যতিক্রম হয়, ইলেকট্রন বিন্যাস যদি কি হয়? ব্যতিক্রম হয়। কেমন ব্যতিক্রম মানে কি একটু খেয়াল করো। যেমন আমরা যদি দেখি যে 20 নম্বর, 20 আছে কি বলতো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, দেখো হবে হচ্ছে তোমার 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s ক্যালসিয়াম। আবার যদি এখানে আমি মনে করো যে 24 নিলাম, 24 হচ্ছে ক্রোমিয়াম Cr, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এই যে আমি এই 3d আর 4s টা এখানে ফাঁকা রাখছি কেন? দেখো 3p পর্যন্ত ইলেকট্রন নরমালি ইলেকট্রন বিন্যাস হয়, হওয়ার পর 3d তে ইলেকট্রন যায় না,
না যে ইলেকট্রন আগে 4s এ যায়, 4s পূর্ণ করার পরে যদি থাকে তাহলে 3d তে আসে। তাহলে কি এটা স্বাভাবিক নিয়মে হলো না, কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেল না। এই জন্য এটাকে বলা হয়েছে ব্যতিক্রম নিয়ম। যদি এরকম হয় 3d 4s এর মধ্যে কোন ইলেকট্রন বিন্যাস থাকে তোমার, তাহলে সেই নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে ডি ও এস অরবিটালের ইলেকট্রনের যোগফলই হবে হচ্ছে গ্রুপ সংখ্যা। ওকে, ডি অরবিটালে এবং হচ্ছে এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা হবে। যেমন তুমি একটু খেয়াল করো, যেখানে আমাদের 20টা ইলেকট্রন এ পর্যন্ত 18 চলে গেছে, তাহলে আর বাকি থেকে দুইটা এস এ দুটো দিলাম, তাহলে কিন্তু এই ডিতে ইলেকট্রন 0 হয়ে যাচ্ছে, মানে থাকতেছে না। আবার যখন 24টা কথা চিন্তা করবা, এখানে যদি আমি 2 দিই তাহলে কত গেল দেখো তো, 18 চলে গেছে আমাদের পি পর্যন্ত, আর এই 2 দিলাম কত হলো 20, তাহলে এখন আমাদের হাতে থাকে 4। দেখো তাহলে এই জায়গাটা আমাদের 3d 4s এর একটা বিষয় আছে, এখানেও 3d 4s এর একটা বিষয় আছে। তাহলে এই ক্যালসিয়ামের জন্য যদি আমরা একটু দেখি, ক্যালসিয়ামের ডি তে আছে 0 আর এস এ আছে 2, যোগ করলে কত হলো 2, তাহলে এই 2 হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ওকে, আবার যদি এটাও তুমি চিন্তা করো, ডিতে আছে কয়টা, ডিতে আছে হচ্ছে 4টা আর এস এ আছে 2টা, যোগ করলে কত হবে 6 হচ্ছে গ্রুপ সংখ্যা। তার মানে ক্যালসিয়ামটা হচ্ছে 2 নম্বর গ্রুপে অবস্থিত এবং ক্রোমিয়ামটা হচ্ছে 6 নম্বর গ্রুপে অবস্থিত। আর পর্যায় নির্ণয় আমরা কি শিখছিলাম, সর্বশেষ ইলেকট্রনটা যে স্তরে যাবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে বলো তো যে এখানে ক্যালসিয়ামের সর্বশেষ স্তর কত, 4, কারণ সামনে কি 4 আছে, এই সংখ্যা কিন্তু যেমন দেখো পি এর সামনে 2 আছে, 2 হচ্ছে স্তর সংখ্যা, এই পি এর সামনে 3 আছে, 3 কিন্তু স্তর সংখ্যা, প্রধান স্তর কক্ষপথ। তাহলে এখানে সর্বশেষ স্তর হচ্ছে 4, তার মানে ক্যালসিয়াম 4 নম্বর পর্যায়ে এবং 2 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে যখন তুমি ব্যাখ্যা করবা, ইলেকট্রন বিন্যাস করবা এবং ব্যাখ্যা করে দিবা যে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 4 নম্বর স্তরে যাওয়ায় ক্যালসিয়ামের পরের সংখ্যা 4 এবং গ্রুপ সংখ্যা এভাবে নির্ণয় করবা। এবার দেখো ক্রোমিয়ামের সর্বশেষ স্তর 4 কিন্তু গ্রুপ সংখ্যা কিন্তু 6। এই যে ইলেকট্রন বিন্যাস শিখলাম, ইলেকট্রন বিন্যাসটা তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপর আমরা যেই টপিকটা আজকে লাস্ট আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বিশেষ গ্রুপ বা মৌলের কয়েকটি বিশেষ গ্রুপের নাম। ওকে, সেই গ্রুপটা তোমাকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন একটা আসবে। সেই গ্রুপগুলোর নাম যদি আমি জানতে চাই, তোমরা দেখো বইয়ের পেজ নাম্বার বের করবা। বইয়ের পেজ নাম্বার বের করবা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 74, 75 থেকে শুরু হয়েছে। দেখো বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, এটা পেয়েছো তোমরা? হ্যাঁ, এটা দেখো একটু খেয়াল করবে। প্রথমে আছে ক্ষার ধাতু। তো তোমাদের এখানে বইতে বলা আছে পরমাণুর 1 নম্বর যে গ্রুপ, সেই গ্রুপটাকে বলা হয়েছে তীব্র ক্ষার ধাতু। কেন ক্ষার হয়েছে দেখো, এই গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য এটাকে বলা হয়েছে ক্ষার ধাতু। ধাতু কি, ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ছাড়ে। তার মানে 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে যেমন হচ্ছে হাইড্রোজেন, তারপর আছে লিথিয়াম, তারপর আছে সোডিয়াম, তারপর আছে পটাশিয়াম, এগুলো কিন্তু সব 1 নম্বর গ্রুপের মৌল। 1 নম্বর গ্রুপের মৌল, এই 1 নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌলই পানির সাথে বিক্রিয়া করে, যেমন H2O পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে লিথিয়াম হাইড্রোক্সাইড। আবার সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার পটাশিয়ামের সাথে পানি বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে একটা ক্ষার। এজন্য যেহেতু এই 1 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপের সকল মৌলগুলো ইলেকট্রন ছাড়ে, এটা ধাতু এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এজন্য এদেরকে বলা হয়েছে ক্ষার ধাতু। ওকে, এরপরে দেখো তোমরা বইয়ে দেখো 2 নম্বর যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। একই রকম 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এরাও ইলেকট্রন ছাড়ে, এরা ধাতু এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এজন্য ক্ষার ধাতু। এবং এই ধাতুগুলো অধিকাংশই যৌগ হিসাবে মাটিতে পাওয়া যায়, এজন্য নাম দেওয়া হয়েছে মৃৎক্ষার ধাতু। ওকে, তারপর দেখো তোমার আছে হ্যালোজেন মুদ্রা ধাতু। এটা একেবারে সহজ।
মুদ্রা ধাতু মানে হচ্ছে আদিম যুগে বা আরো কিছুদিন আগে মানুষ যে ধাতুগুলো মুদ্রা হিসেবে ব্যবহার করত এগুলোকে বলা হয় এখন মুদ্রা ধাতু। তারপর হচ্ছে হ্যালোজেন গ্রুপ। তোমরা পরের সারণীতে যে 17 নম্বর গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ বইয়ের, এই 17 নম্বর গ্রুপটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। যে কটা মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে মৌলগুলো আছে এগুলো হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ, কারণ এই মৌলগুলো সমুদ্রে পাওয়া যায় এবং লবণ উৎপাদনের কাজে ব্যবহার হয়। আর আরো একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সবগুলো মৌলই নিষ্ক্রিয় গ্যাস, একেবারে সবগুলো মৌল। 18 নম্বর গ্রুপের মৌলগুলো কোনগুলা দেখো, তোমাদের দেখাই দিচ্ছি। 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে, প্রথমে আছে হিলিয়াম, দেখে রাখো, হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর আছে জেনন, এরপর হচ্ছে রেডন আর এ, তারপর হচ্ছে অর্গানাইজেশন ও জি। এই হিলিয়াম হচ্ছে ইলেকট্রন 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, 18, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 54, আচ্ছা একটু মিস্টেক হয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, 18, 36, এটা হচ্ছে 54 আর এটা হচ্ছে 118। তারপর একটু দেখে নিই আমি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 54 ও 86, রেডন হচ্ছে 86, ক্রিপ্টন, আর্গন, ক্রিপ্টন, আচ্ছা 2 হচ্ছে হিলিয়াম, নিয়ন 10, আর্গন হচ্ছে 18, সরি এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 54, এটা হচ্ছে 86, হ্যাঁ, আর এটা হচ্ছে 118। এই যে মৌলগুলোর নাম বললাম প্রত্যেকটা মৌলই ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে তাদের সর্বশেষ স্তর পূর্ণ আছে এবং তারা অন্যান্য কোনো মৌলের সাথে বা যৌগের সাথে বিক্রিয়া করতে চায় না, যার কারণে এদেরকে বলা হয়েছে নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় মৌল। এই জন্য এরা হচ্ছে ইলেকট্রন ছাড়েও না, গ্রহণ করে না। আর সর্বশেষ যেই এটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অবস্থান্তর মৌল। একটু যদি খেয়াল করো, অবস্থান্তর মৌলগুলোর যে সকল মৌল তোমরা এভাবে লিখতে পারো, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে ডি অরবিটাল থাকবে, সর্বশেষ স্তরে ডি অরবিটাল থাকবে এবং যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটাল থাকবে, ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে, তার হচ্ছে অবস্থান্তর মৌল। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থানান্তর মৌল। ওকে, কি বললাম, যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে তোমার ডি অরবিটাল থাকবে এবং 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, যে এরা রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকগুলো শিখলাম প্রত্যেকটা টপিকে এখন কিন্তু তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে বাসায়। এভাবে একবার দেখে তুমি ফেলে রাখলে হবে না, ক্লাসটা A to Z প্রত্যেকটা কথাই কিন্তু তোমাকে শুনতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2025-এ A+ পাওয়ার মূল কৌশল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টের বেসিক জ্ঞান অর্জন করা। 3টা সাবজেক্ট তুমি A+ উঠাইতে পারলে টোটাল আমি যে স্পেশাল সাজেশন দিব সেগুলো পড়লে 100% তুমি A+ পেয়ে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথে থাকবে। ভালো লাগলে একটি লাইক করবে, আর যদি একটু ইচ্ছা হয় বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।